নমস্কার। আবার আমি ওই একটু ভেবে দেখার জন্য এই প্রোগ্রামটা করছি। এটা আমাকে একজন বললেন বিহার থেকে, কাটিহার থেকে, যে একটু ক্লাব নিয়ে বলুন। তা আমি ক্লাব খালি বলবো না, ক্লাবের সঙ্গে একটা পুজো, দুর্গা পুজো বা অন্য জিনিসগুলো নিয়েও বলবো, যেটা সরকারকে একটু ভেবে দেখার জন্য বলতে হবে। আপনারা জানেন, গত সরকার ক্লাব সম্বন্ধে যেভাবে মানুষের মনে একটা আহ, আনন্দের সঙ্গে একটা নিরানন্দ অনেক সময় ছিল, যেগুলো অনেক আমাদের রীতিনীতির সঙ্গে মিলছিল না। তা সেইখানে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানগুলোতে যাতে আগামী দিনের লোকেরা সত্যি এনজয় করতে পারে, তার জন্য কিছু অনুরোধ আমি বর্তমান সরকারকে করব। ক্লাব জিনিসটা, আমরা আগে যে ধরনের ক্লাব দেখতাম, ক্লাবে নর্মালি, আমি আমার ছোটবেলার কথা বলছি, আজ থেকে আমি ধরুন 60 বছর আগের কথা বলছি, যখন আমি একদম বাচ্চা ছিলাম, তখন ক্লাবগুলো এরম ছিল। ক্লাবগুলোতে খুব ব্যায়াম, কসরত এগুলো হতো। ক্লাবগুলোতে কোনো কোনো সময় মানে এই এই ধরুন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী বা অন্য যে সমস্ত মহাপুরুষদের যাদের আমরা সম্মান জানাতাম, যেমন ধরুন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এইসব দিনগুলোতে ক্লাবের একটা ভূমিকা থাকতো। নর্মালি তখন ক্লাবগুলো ছিল খুব সীমিত সংখ্যক লোক থাকতো। সীমিত সংখ্যক লোকের জন্য একটা মেম্বারশিপ করে একটা ছোটোখাটো ক্লাব চালানো হতো, যেগুলোর একটা অদ্ভুত ধরনের মাধুর্য ছিল। এবং আমরাও খুব কিশোর বয়স দেখতে থাকতাম কি কি হচ্ছে, মানে ক্লাবে কি কি হয়, এগুলো আমাদের খুব নাড়াচাড়া করতো। কারণ এক একটা অনুষ্ঠানের পরে এক একটা অনুষ্ঠান আসতো। কোনো সময় 15ই আগস্ট এসে গেল, তারপরে আসলো বৈশাখ মাস, বৈশাখী, রবীন্দ্র জয়ন্তী, এইসব পালন হতো। এরকম অনেক কিছু ঘটনা যেগুলো ক্লাবের মধ্যে দিয়ে হতো। এই ক্লাবের মোটামুটি দুটো ভাগ আছে। একটা ভাগ হলো তদানীন্তন ক্লাব, বলতে মানে ব্রিটিশরা যে ক্লাব রেখে গেছিল, সেটা হলো কলকাতায়, আপনারা জানেন অনেকে, অনেক নামি নামি ক্লাব আছে। তার মধ্যে 1 নম্বর ক্লাব ক্যালকাটা ক্লাব, তার মধ্যে 1 নম্বর হলো টালিগঞ্জ গলফ ক্লাব। এরকম অনেক ক্লাব আছে, যে ক্লাবগুলো ঠিক কী মাধুর্য আছে আমি জানি না, কিন্তু এই ক্লাবগুলোর মেম্বারশিপ নিতে গেলে আপনার দম ফুরিয়ে যাবে। এই ক্লাবগুলোতে এমনি এমনি মেম্বারশিপ হয় না। এখানে নর্মালি সমস্ত সমাজের এলিটের লোকেরা থাকে। এই ক্লাব কারা বানিয়েছিল প্রথমে? 1827 খ্রিস্টাব্দে, তখন ব্রিটিশরা তাদের বিনোদনের জন্য এই ক্লাবগুলোর জন্ম দিয়েছিল। সেই ব্রিটিশদের রেখে যাওয়া ক্লাব আজকে কলকাতার মধ্যে বহু জায়গায় ক্লাব স্ট্যাটাস চালু আছে। এবার নর্মালি এটা গ্রামের লোকদের খুব একটা জানার কথা নয়, কারণ তারা কলকাতার এই ক্লাবগুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমার সৌভাগ্য বলুন, দুর্ভাগ্য বলুন, সব মিলিয়ে কিছু ক্লাবে যাওয়ার আমার হয়েছে। হয়েছে মানে, প্রথম হলো টালিগঞ্জ ক্লাব, যেখানে গল্ফ খেলা খেলা হয়, আপনারা জানেন। প্রায় জমি ওখানে, প্রায় ধরুন 100 একর জমি নিয়ে কলকাতায় টালিগঞ্জ গল্ফ ক্লাব আছে। ওখানে অনেক অনেক গল্ফ খেলা হয়। গল্ফটা নর্মালি ইন্ডিয়ান খেলা নয়, তবু গল্ফ ক্লাবে খেলার জন্য অতখানি জায়গা, প্রায় কলকাতার মধ্যে 100 একর জায়গা তারা প্রায় নিয়ে রেখেছে। মার্জনা করবেন যদি ভুলভাল হয়, কিছু পরিসংখ্যানে হয়তো অনেক সময় ভুল হতে পারে, আমাকে ঠিক করে দেবে। তো এই গল্ফ ক্লাব এগুলোতে, এই টালিগঞ্জ গল্ফ ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। সেকেন্ড আমি যেখানে গেছিলাম সেটা হলো ক্যালকাটা ক্লাব। ক্যালকাটা ক্লাবে যত ভালো ভালো লেখক, ধরুন বড় বড় এলিট সম্প্রদায়ের লোক, মানে যারা হয়তো কোনো জাজ বা কোনো বড় IAS IPS
এইসব বিরাট বিরাট লোক সব ক্যালকাটা ক্লাবে আমি গেছিলাম। আর একটা ক্লাবে গেছিলাম আউটরাম ক্লাব, আর একটা ক্লাবে গেছিলাম ডালহৌসি ক্লাব, আরও ক্লাব নামে আর যাওয়ার সৌভাগ্য হয়েছে, সব নাম হয়তো মনে পড়ছে না। কিন্তু অনেক ক্লাবের, মেনলি ক্লাবগুলোতে যারা যান তারা একটা বিনোদনের জন্য ক্লাবগুলো ইউজ করেন। কিন্তু আমার যেটা সিএফসি ক্লাবে গেছি আমি, সিএফসি ক্লাবেও ক্রিকেট খেলা হয়, তারাও প্রায় ওই রকম 50 একর জমি নিয়ে বসে আছে। অনেক জমি, মানে কলকাতার মধ্যে ক্লাবদের জমি যদি করা যায় তাহলে আমার মনে হয় মোটামুটি সল্টলেক, তাহলে এত জায়গা নিয়ে রেখে দিয়েছে। এবং এই ক্লাবগুলো বেসিক্যালি যারা চালায় ওনারা ওনাদের মধ্যেই মেম্বারশিপ করেন, ওনাদের মধ্যেই এই মেম্বারশিপটা অনেকটা, আমি জানি না সরকারের কাছে হিসাব আছে কিনা। ধরুন আপনি সিএফসির মেম্বার হবেন, তো আপনাকে মানে আরামসে 25-30 লাখ টাকা খরচ করতে হবে ওই মেম্বারশিপ নেওয়ার জন্য। আমি যদি ক্যালকাটা ক্লাবের মেম্বারশিপ দেয়ই না, এখন হয়ই না, তো ওখানে 50-60 লাখ টাকার কোনো মেম্বারশিপ কোনো ব্যাপারই না। আমার কত এই টাকাগুলোর অনুদান হয়, না এই টাকাগুলোর একটা হিসাব হয়, না এই টাকাগুলো কোনো পারপাসে খরচা হয়। এই টাকার মেম্বারশিপটা যারা নিচ্ছেন তারা এই টাকার কিভাবে হিসাব দেখান, এটা আমি জানি না সরকার দেখেছে কিনা কখনো, আর তারা কিভাবে হিসাব দেন এটাও আমার জানার কথা নয়। কিন্তু আমি শুনেছি যে এরম এরম টাকা খরচা করতে হবে এবং আপনার বেশ বড় ধরনের এলিট ক্লাস হতে হবে, তবে আপনি এই ক্লাবগুলোতে ঢুকতে পারবেন। তো এই ক্লাবের সব থেকে যেটা আমি দেখেছি, ধরুন আপনি আমাকে ডালহৌসি ক্লাবে নেমন্তন্ন করেন, নিছক আড্ডা, নিছক মদ খাওয়া, নিছক খেলাধুলো করা, মানে নিজেদের মধ্যে গেমস করা এবং নানান রকম পলিটিক্যাল আলোচনা, এ কি করছে, ও কি করছে, এটা কেন হচ্ছে, কারণ এরা সব এলিট ক্লাসের লোক, এবং রাত 1টা-2টোয় বাড়ি ফেরা। এর মধ্যে কোনো গেম নেই, এর মধ্যে কোনো চাম নেই, কিন্তু ঘটনা হলো এটার মধ্যে একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ, আমি কাল ডালহৌসি ক্লাবে গেছিলাম। সব থেকে বড় কথা, এইসব ক্লাবগুলো আবার অন্য ধরনের ব্যবসাও করে। যেমন ধরুন আপনি এখানে মদ খাবেন, মদের বিলটা অনেক, এখানে সমস্ত সমস্ত ক্লাবে পাওয়া যায়। এখানে আপনি একটা পার্টি দেবেন, তার একটা খরচ আছে বড়, সেই খরচটা হয়তো আপনাকে ভাড়া হিসাবে দিতে হবে। আমি জানি না এইসব টাকা পয়সা কি হিসাব হয় কি না হয়, কারণ এরা সবই এলিট ক্লাসের লোক, কমিশনার র্যাঙ্কের লোক, সব বড় বড় লোক, মানে এখানে ছোট মানুষের ঢোকার কোনো চান্সই নেই, মানে অন্তত আমাদের মতো লোকের ওখানে কোনো চান্সই নেই। এই ক্লাবগুলো কিন্তু সরকারের দেখা উচিত যে এরা যে পরিমাণ জমি নিয়ে রেখেছে। দেখুন, কালচারটা আমাদের বেঙ্গল কালচার নয়, এখানে যেসব লোক যায় তারা সাহেবও নয়, কিন্তু এইগুলো সব সাহেবী ক্লাব। সাহেবরাই এই ক্লাবগুলো করেছেন তাদের বিনোদনের জন্য, তাদের মনোরঞ্জনের জন্য, তাদের মানে এখানে যে ঠিক সকল কয়েকটি ক্লাব ছেড়ে দিয়ে, যেমন দক্ষিণ কলকাতা সংঘ আমি গেছিলাম, ওখানে লিয়েন্ডার পেজরা খেলতেন, মানে ওখানে টেনিস খেলা হয়। কিছু কিছু ক্লাব আছে যেখানে খেলাধুলো হয়, আর কিছু ক্লাব আছে ওই ওই ধরুন মানে একদম 31 ডিসেম্বর মানে নিউ ইয়ার্স পার্টি, এসব টিকিট বিক্রি হয়। মানে অনেক রকমভাবে এইসব ক্লাবগুলোর রোজগার আছে। আমি জানি না সে, আবার বলছি, জানি না সে রোজগারের সবটা কীভাবে দেখানো হয়, কারণ মেম্বারশিপ কোনো ক্লাবের 50 লাখ, 25 লাখ, 30 লাখ হতে পারে না, কারণ তাহলে এই টাকাটা কোথাও দিয়ে কোথাও যাচ্ছে আর কি। এখন নতুন সরকার, তারা কিভাবে করে, তবে আমি শুনেছি মোদি সাহেব দিল্লিতে নাকি ক্যালকাটা জিমখানা কি যেন নামটা, মানে উনি ওই ক্লাবটা নিয়ে নিয়েছেন। আমি ওটা খুব পড়াশোনা করিনি, তবে শুনেছি যে এরকম জিমখানা ক্লাব নেওয়া হয়েছে দিল্লি থেকে। এইসব জিমখানা ক্লাব কিন্তু আতিপাতি লোক যায় না, ওখানে সব বড় বড় ম্যাজিস্ট্রেট, বড় বড় লোক, উকিল, এরা সব যান। তা ঘটনা হলো এই ক্লাব কালচার একটা কলকাতার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং বেঙ্গল ক্লাব, স্যাটারডে ক্লাব, ক্যালকাটা সুইমিং ক্লাব, এসব ক্লাবের ঐতিহ্য আলাদা সবই,
এখানে কোনো সাহেবরা যায় না, এখন ওই সব কটাই ছিল সাহেবের ক্লাব। এবং সেই ক্লাবের মেম্বারশিপ মানে বিরাট ব্যাপার, আপনার অনেক রকম ড্রেস কোড আছে, সেই ড্রেস না পরে আপনি যেতে পারবেন না। মানে পুরোপুরি বাঙালি মানে অধিগ্রহণ করা আছে, কিন্তু সাহেব কেউ নয়, কিন্তু সাহেবিয়ানা সবটাই আছে। যাই হোক, এইটা একটা ক্লাবের কথা আমি বললাম, যে ক্লাবটা আমার মনে হয় সরকারের দেখা উচিত যে এই ক্লাবগুলো থাকার কি মানে আছে। এই ক্লাবগুলোতে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন, প্রচুর জায়গা এখানে নেওয়া রয়েছে। এসব ক্লাবগুলোর যে মালিকানা আছে, মালিকানা বলতে তো এখন তার নেই, মালিকানা তখন ব্রিটিশ আমলে ছিল। ওই ক্লাবগুলোর দিকে সরকার তখনও হাত দেয়নি, এখনও কেউ হাত দেয়নি, আগামী দিনে দেবে কিনা তাও জানি না। কিন্তু এরা প্রচুর জায়গা নিয়ে রেখেছে কলকাতায়। কলকাতায় নতুন কিছু করতে গেলে, ধরুন একটা সরকারি নার্সিংহোম হবে, জায়গা নেই। জায়গা নিতে গেলে ওই সরকারি জায়গা যেটুকু আছে সেইটুকু থেকেই করতে হয়। এইসব জায়গাগুলো এরা কভার করে রেখেছে। কলকাতার অনেকে হয়তো রেগে যাবেন, কলকাতার যারা এইসব ক্লাবের মেম্বার, তারা বলবে এই আপদটা কোথা থেকে এলো, এই আবার নতুন করে মাথায় বুদ্ধি দিচ্ছে। না, আমি বুদ্ধি দিচ্ছি না, আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। তো আমি প্রবীণ নাগরিক হিসাবে এইটুকু বলতে পারি যে এমন কিছু হওয়া উচিত যেটা বাংলার কালচার দিয়ে যায়, বাংলার কৃষ্টি দিয়ে যায়। গত সরকার তো বাংলার কৃষ্টির ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছেন, কারণ আমি দেখেছি। এবার আসি লোকাল ক্লাবে। লোকাল ক্লাবগুলো কি হয়, প্রত্যেক জায়গায় একটা করে ক্লাব আছে। এই ক্লাবগুলো অধিকৃত হয় যখন যে পার্টি আসে। আগে সিপিএম এই ক্লাবগুলো চালাতো, আবার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ক্লাবগুলো পুরো তৃণমূলের হয়ে গেছে। এখন কার ক্লাবগুলো হবে সেটা দেখার। এই ক্লাবগুলোতে কি হয় নর্মালি, এই ক্লাবগুলোতে কিন্তু আগে প্রচুর খেলাধুলো হতো। বারাসাত অঞ্চলের কথা আমি বলছি, বারাসাতে অনেক ক্লাব এই ফুটবল খেলা, ক্রিকেট খেলায় জয়েন করতো। এখন ফুটবল খেলা, ক্রিকেট খেলাটা শোকেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই খেলাটা এখন অনেক ছোট হয়ে গেছে। কিন্তু ক্লাবগুলো কি হলো, ক্লাবগুলো হলো এই সরকারের, আগের সরকার যখন এলো, প্রথমে ক্লাবগুলোকে অনুদান দিতে গেল। অনুদান কাকে দেবেন? যে ক্লাব দুস্থ, চালাতে পারে না, ক্লাবের কোনো মিনিং আছে, তারা ক্লাবগুলোতে অনেক শিক্ষা দেয়, শিক্ষা দিতে পারেন না, অনেক খেলাধুলো করে, তাদের খেলাধুলোর জন্য টাকা দেওয়া হয়। কিন্তু এটা হলো পুজোর পুজোর টাকা দেওয়া। প্রথম কথা দেখুন, প্রথম কথা, এই সরকারের প্রথম দেখার যেটা আছে, একজন হিন্দু হিসাবেই বলছি, হিন্দু দেবদেবীদের না অনেক রকমভাবে অপমান করা হয়। যেমন ধরুন, পিতৃপক্ষে পুজো আরম্ভ হয়ে যায়। আপনারা জানেন মহালয়ার অনেক আগে থেকেই আমাদের আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি প্রাণ প্রতিষ্ঠা করে ফেলতেন। আমাদের নর্মাল নিয়ম হলো মহালয়া হবে, তার 7 দিন বাদে ষষ্ঠী আসবে, ষষ্ঠী থেকে পুজোটা হতো। সেটার আর ষষ্ঠীর গোষ্ঠী টোটালি মেরে দিয়ে যখন যেরম ইচ্ছা হয়েছে, কখনো উনি মা দুর্গার চোখদান করে দিচ্ছেন, কখনো উনি অনেক ক্লাব উদ্বোধন করতে হবে বলে পুজো চালু করে দিলেন। আর তখন তো এরকম ষষ্ঠী টষ্ঠীর দিকে পুজো হতো যখন আমরা দেখেছি, সেসব নেই। এখন পুজো হয় কমসে কম ধরুন ওই মহালয়া থেকেই পুজো আরম্ভ হয়ে গেল, মহালয়া থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে উদ্বোধন আরম্ভ হয়ে গেল। তো এইসব জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরই ছোট করেছে। সেকেন্ড পুজোটা যেটা হয় সেটা হয়, দেখবেন প্রত্যেক দুর্গা পুজোর থিম হয়ে গেছে, থিম থিম পুজো। থিম পুজোটা নর্মালি চালু হয়েছে আপনার ওই ধরুন এই 2000 সালের পর থেকেই আমি থিম থিম শুনতে পাচ্ছি, থিমের পুজো। না, পুজোটা তখন এখন হয়ে গেল দুর্গা দুর্গা ঠাকুর হয়ে গেল একদম ওই 1 ফুটের দুর্গা ঠাকুর, আর বড় যেটা দুর্গা ঠাকুর সেটা আলাদা পুজো, সেটা থিমের মধ্যে চলে গেল। তার মানে পুজো হচ্ছে আপনার ওই ছোটো মূর্তিতে, বড় মূর্তিতে পুজো হচ্ছে না। কারণ আগে আমি একবার একডালিয়াতে অঞ্জলি দিয়েছিলাম, তখন কিন্তু এরকম থিম ছিল না, ওই বড় দুর্গা, মই এনে মালা পরানো, মই এনেই সব কিছু করা হতো, তখন ওই ছোটো দুর্গা বলে পুজো হতো। এখন দেখবেন এই ছোটো দুর্গা পূজা, তার মানে পুজোটা আর খুব বেশি নেই। এখন হলো থিম, লাইটিং, প্যান্ডেলিং এইসব নিয়ে নিজের মোবাইল ঘুরিয়ে ফেসবুকে দিয়ে দেওয়া,
মানে পুজোটা যে পুজোর মতো আর এখন পুজোর মতো হয় না। তো ওটাও আপনার এবার এই ক্লাবগুলোকে অনুদান দেওয়া চালু করলেন, 250-300 কোটি টাকা খরচ করে দেশে আমাদের রাজ্যের সমস্ত ক্লাবকে, যে ক্লাবগুলোর মিনিমাম কোনো অবদান নেই, যারা কোনোদিন খেলাধুলো করে না, যারা কোনো খেলার সঙ্গে অংশ নেয় না, করে কি এরা এরা করে নানান ধরনের সব প্রোগ্রাম করেন, সব মানে আর্টিস্ট এনে গান বাজনা, বিরাট ব্যাপার। সেকেন্ড হলো এই মানে এইসব পুজোর সময় এইসব মেলা ফেলা বসানো। ইভেন ক্লাবগুলো এখন সব থেকে বেশি যেটা হয়ে গেছে, প্রতিটা ক্লাব এখন বিয়ে বাড়ি ভাড়া দেয়। বুঝুন, এক একটা ক্লাব ধরবেন আপনি, এই ক্লাব কারা মালিক, 10 কোটি টাকা 12 কোটি টাকা তাদের কাছে আছে। মানে ভাবতে পারবেন না, এই ক্লাব থেকে সব এই কালচার কিন্তু প্রথমে সিপিএম এনেছিল। আপনি বলবেন আপনি সিপিএম বিরোধী, না সিপিএম বিরোধী নয়, এই ক্লাবের মধ্যে রাজনীতিটা ঢুকিয়েছিল হলো সিপিএমই। কারণ ওদের এরকম এলসিএসকে বলাই থাকতো, লোকাল ব্রাঞ্চ কমিটিতে বলাই থাকতো যে এখান থেকে যাওয়ার হবে, কেউ যদি বাড়ি কেনে তাকে কমিশন দিতে হবে, কেউ যদি বাড়ি বিক্রি করে তার কমিশন দিতে হবে। তার মানে কি, ক্লাব থেকে আপনার সব পরিচালনা, ক্লাব ঠিক করে দেবে আপনি বাড়িটা বেচবেন কিনা, ক্লাব ঠিক করে দেবে আপনি বাড়িটা কিনবেন কিনা। এটা কিন্তু সিপিএম আমলে চালু। তৃণমূল আমলে যেটা হলো, এই ক্লাবগুলোর মাধ্যমে নানাবিধ অনুষ্ঠান, বিয়ে বাড়িটা কিন্তু আমি দেখছি ধরুন বছর 10, তার বেশি নয়, প্রতিটা ক্লাব বিয়ে থেকে রয়েছে। আমার কথা হলো, ক্লাবে যদি যদি কিছু করতে হয় সেটা সামাজিকভাবে হওয়া উচিত, সব কাজগুলো সামাজিক। ক্লাব পারে একটা পোস্টের লাইট না জ্বললে লাইটটা জ্বালিয়ে দিতে, ক্লাব পারে ওই স্কুলগুলো ঠিক করে না রিপেয়ার হলে করে দিতে পারে, সেটা করলে একরকম। ক্লাব ওসব করে না। আপনি প্রত্যেকটা ক্লাবকে, শুভেন্দুবাবুকে বলবো, আপনি এদের অডিটটা ওইভাবে দেখবেন না, এদের অ্যাকচুয়াল টাকাটা কোথায় এবং এরা কারা চালনা করে। দেখবেন সব লোকাল পার্টির লোক, তারা চালনা করে, তারাই প্রেসিডেন্ট, তারাই সেক্রেটারি, তারাই ঠিক করে দেবে আপনি কতটা ঘিরবেন, কতটা রাখবেন, তারাই সব ঠিক করে দেবে। এই ক্লাবও কিন্তু একটা আস্তানা। আপনারা হয়তো অনেকে বলে বসেন যে ওই মাদ্রাসা হলো জিহাদিদের জায়গা, ঠিক উল্টোটাও হতে পারে। কিন্তু আমরা হিন্দু বলে বেরিয়ে যাচ্ছি, ওখানেও কিন্তু অনেক জিহাদি ব্যাপারগুলো হয়, অনেক কিছু কিন্তু ক্লাব থেকেও ধরা পড়ে। এই ক্লাব কালচারটাকে, এটাকেও একটু দেখে নিতে হবে। আসলে সময়ে সময়ে পরিবর্তন হয়, মানুষকে একটা জায়গায় আসতে হয়। ক্লাবগুলো যেমন রক্তদান শিবির করে, এটা ভালো কাজ। আবার ক্লাবগুলো যখন ওই বিয়ে বাড়ির অনুষ্ঠান করে, এটা কিন্তু ক্লাব কোনো রোজগারের জায়গা না, লাভ করার জায়গা না। হ্যাঁ, চারটে গরিবের জায়গা আপনারা নিজেরা প্যান্ডেল করে করে দিতেন, তাহলে ঠিক ছিল। কিন্তু আমি এক দেখে অবাক হয়ে যাই, এক একটা ক্লাবে যা প্যান্ডেল হয়, সে প্যান্ডেল সাধারণ লোক করতে পারে না, বিশাল ব্যাপার। মানে দেখেই বোঝা যাচ্ছে উনি 30 লাখ টাকা খালি প্যান্ডেলেই খরচ করেছেন, তাহলে ক্লাবগুলোকেও কিরম টাকা দিয়েছেন বুঝুন। এটাও কিন্তু দেখা যাবে। আসলে যেটা চোখে লাগে, সেই চোখে লাগা জিনিসটা সরকারকে খুঁটিয়ে দেখতে হয়। সরকার তো আমার আপনার ঘরের ভাই, আমাদের ঘরের ছেলে, তারা কেন ঠিক করবে না? ঠিক তো করতে হবে। সমাজকে তৈরি করতে গেলে এই ক্লাবগুলোর অনেক মাহাত্ম্য আছে। কিন্তু বর্তমান যুগে ক্লাবগুলোকে আপনারা নির্দেশ দিন যে দুর্গা পুজো করলে এরমভাবে করতে হবে, বা তুমি যদি ওখানে যদি বিজনেস করো তুমি করতে পারবে না, এগুলো তোমার করার রাইট নেই, কারণ এগেনস্টে তুমি কোনো এড দিচ্ছ না, বরঞ্চ সরকার থেকে টাকা নিচ্ছ। যে সরকার থেকে টাকা নেওয়াটা ইমিডিয়েট বন্ধ করে দিন। কোনো ক্লাব গরিব নয়, আপনি জানুন, ক্লাব মানেই পয়সাওয়ালা। তাদেরকে ওই টাকা দিয়ে সাহায্য করা মানে ক্লাবগুলোকে হাতে রাখা, ক্লাবগুলোকে আপনার রাজনৈতিক পরিচালনা। রাজনীতি কেন আসবে ক্লাবে? ক্লাবে সব ধরনের পার্টির লোক থাকতে পারে, কিন্তু এইভাবে ক্লাবগুলোকে ক্যাপচার করা, করে কি হয়, ওই ক্লাবগুলো থেকেই কিন্তু জমি বিক্রি, কেনা বেচা সব চলে। এটা কিন্তু ঠিক নয়। অনেক হয়তো আমার উপর রাগ করবেন, কিন্তু ভেবে দেখুন, বুকে হাত দিয়ে বলুন যে ক্লাব মানে কি ব্যবসা করা, না ক্লাব মানে সমাজের উপকার করা? এইটাই ভেবে দেখুন, আর কিছু নয়। একটু ভেবে দেখলে দেশটা ভালো হয়ে যাবে। রাজ্যটা ঠিক হলে দেশ তো আপনার ভালো হবে। আপনি যদি সৎ হন, তাহলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আপনি আরামসে এই জিনিসকে আগামী দিনে অন্যভাবে রূপ করুন।
অন্য ক্লাবে কোনো রাজনীতি ঢোকাতে যাওয়া ভুল ধারণা, তাহলে আর এত ঝামেলা হয়। যাই হোক, এটাই ভেবে দেখুন, এটাও ভেবে দেখতেই বলছি যে ক্লাবের কলকাতার ক্লাবগুলোকে কিভাবে ঠিক করা যায়, আর সারা পশ্চিমবঙ্গের ক্লাবকে কীভাবে ঠিক করা যায়। অবশ্যই বলবো, কোনো অনুদান দেবেন না ক্লাব পুজোয়, কোনো প্রয়োজন নেই। কোনো ক্লাব কোনো ব্যবসায়ী জায়গা নয়, এবং পুজো করতে গিয়ে তারা যাদের যা পয়সা কড়ি পান, তাদের কোনো মতেই অসুবিধা হওয়ার কথা না। আবার এক একটা পুজো সব নামে নামে আছে, এবার কী হবে জানি না। একটা আছে অরূপ বিশ্বাস, তার নামে পুজো, গেল 12টা বেজে। সুজিতের শ্রীভূমি পুজো, সেটাও 12টা বেজে গেল। কীভাবে হবে সেটা এখন ভিতরে। এরকম অনেক দাদাই চলে যাচ্ছে পুজোয়। এখন পুজোটা পুজোর মতোই হোক, কী বলেন? একটু ভেবে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।